রূপপুর গ্রামের পাশেই ছিল এক বিশাল জঙ্গল, আর সেখানে বাস করত এক দুষ্টু বাঘ। সবাই তাকে বাঘমামা বলেই ডাকত। মিষ্টি খেতে সে ভীষণ পছন্দ করত, তাই সে প্রায় লুকিয়ে লুকিয়ে গ্রামের ভেতরে ঢুকে দোকানে দোকানে মিষ্টি চুরি করে খেত। চুরি করে মিষ্টি খেতে তার ভীষণ ভালো লাগতো। একদিন সকালে বাঘমামা রাস্তা দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছিল। মিষ্টি আমি, দুষ্টু আমি, বনের রাজা বাঘ, হাসি খুশি থাকি আমি, নেই তো কোনো রাগ, আমার নেই তো কোনো রাগ। আহা, কি সুন্দর মিষ্টির সুবাস! মনে হচ্ছে আশেপাশে কেউ গরম গরম রসগোল্লা বানাচ্ছে। ভাবতেই জিভটা কেমন লক লক করছে। কতকাল গরম গরম রসগোল্লা খাই না। এই বলে চুপি চুপি বাঘমামা দোকানের দিকে এগিয়ে গেল, আর সেখানে গিয়ে দেখলো মিষ্টির কারিগর মিষ্টি বানাচ্ছে। এই তো পেয়েছি, কড়াই ভর্তি মিষ্টি। কিছুটা যদি আমার পেটে চালান করে দেওয়া যায় তবে ক্ষতি কি? এই বলে যেই না মিষ্টির কারিগর অন্যদিকে তাকালো, তখনই সুযোগ পেয়ে বাঘমামা গপা গপ সব রসগোল্লা খেয়ে আবারও গাছের আড়ালে লুকিয়ে পড়ল। আরে, এখনই না এতগুলো মিষ্টি বানালাম, কোথায় গেল সব? এমন অদ্ভুত কাণ্ড তো আগে দেখি নাই। মিষ্টির কারিগরকে অবাক হতে দেখে গাছের আড়ালে থাকা বাঘমামা চুপি চুপি হাসতে লাগলো আর বলল, হা 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 হা, বোকা কারিগর। যাক বাবা, পেটটা বেশ ভালোই ভরেছে। যাই, এবার আমি জঙ্গলের দিকে হাঁটা ধরি। এই বলে বাঘমামা জঙ্গলের দিকে রওনা হলো। কিছু দূর যেতেই বাঘের নজর পড়লো আরেকটা মিষ্টির দিকে। ওই তো রমেশ কাকার মিষ্টির দোকান। শুনেছি রমেশ কাকার বানানো ছানার জিলেপি, আহা আহা কি স্বাদ! আজকে তো একটু চেখে দেখতেই হয়। যাই, আমি বরং ওই ঝোপের আড়ালে গিয়ে দাঁড়াই। সুযোগ পেলেই দু চারটে জিলেপি মুখে পুরে নেব। এই বলে বাঘমামা একটা ঝোপের আড়ালে লুকিয়ে থাকলো আর দেখলো এক অল্প বয়সী লোক দোকান থেকে ছানার জিলিপি কিনে হাঁটা ধরেছে। এই দেখে বাঘ লোকটার পেছন পেছন যেতে লাগলো। আজ নতুন বউ আমার ভীষণ খুশি হইব। কায়দা কইরা শুইনা রাখছি, ছানার জিলেপি তার ভীষণ পছন্দ। যাই, দেরি না কইরা তাড়াতাড়ি বাড়ি যাই। এই বলে কিছু দূর যেতেই বাঘমামা এসে লোকটার হাত থেকে ছানার জিলিপির ঠোঙ্গা নিয়ে ভোঁদড় লাগালো, আর এটা দেখে লোকটা ভীষণ ভয় পেয়ে গেল। ওরে ওরে বাবা গো, বেটা বাঘা আমারে না খাইয়া জিলেপির ঠোঙ্গা নিয়ে দৌড় দিল। বড় বাসা বাঁচছি। যাই, পালাই আমি, নয়তো এবার জিলেপি না, বাঘটা আমারই চিবাই খাইব। এই বলে ভয়ে লোকটা পালিয়ে গেল। সারাদিন শেষে বাঘমামা তার ডেরায় ফিরে মনে মনে ভাবল, না, রোজ এখানে সেখানে মিষ্টি চুরি করে আমার ঠিক পোষাচ্ছে না। আমাকে এমন কিছু করতে হবে যাতে আমি রোজই মিষ্টি পেতে পারি। কিন্তু এটা কি করে সম্ভব? না, অনেক রাত হয়েছে, এবার বরং আমি ঘুমিয়ে পড়ি। সকাল হলে আবার বেরোতে হবে মিষ্টির খোঁজে। এই বলে বাঘমামা ঘুমিয়ে পড়ল। রূপপুর গ্রামে আমেনা নামের এক গরিব বউ তার মেয়ে রূপাকে নিয়ে বাস করত। আমেনার স্বামী মারা যাওয়ার পর কোনো মতে দোকানে দোকানে মিষ্টি বিক্রি করে আমেনা সংসার চালাতো। কিন্তু হঠাৎ আমেনা অসুস্থ হওয়ায় সেটাও বন্ধ হওয়ার উপক্রম হলো। তাই একদিন আমেনা বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে বলল, হায় বিধাতা, তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ? তুমি আগেই আমার স্বামীকে কেড়ে নিয়েছো, এখন তুমি আমাকেও এমন অসুস্থ করে দিলে। এখন আমি কিভাবে আমার মেয়ের মুখে খাবার তুলে দিব? মেয়েটা যে আমার না খেয়েই মরে যাবে। কেঁদো না মা, আমি তো আছি। দেখো
তোমার কিচ্ছু হবে না, তুমি আবার সুস্থ হয়ে যাবে। কিন্তু মা রে, আমার যে শরীর, এতটা পথ মিষ্টি বয়ে বয়ে দোকানে পৌঁছে দেওয়া যে আমার সম্ভব না রে মা। আর মিষ্টি যদি বিক্রি না হয় সংসার চলবে কিভাবে? কেন মা, আমি তো আছি, তুমি মিষ্টি বানিয়ে দেবে, আমি না হয় দোকানে গিয়ে দিয়ে আসবো। কিন্তু এতটা পথ তুই যেতে পারবি মা? অবশ্যই পারবো মা, তুমি চিন্তা করো না। এরপর সকালে আমিনা মিষ্টি তৈরি করে রূপার মাথায় তুলে দিল, আর রূপা সেগুলো নিয়ে দোকানে পৌঁছে দিয়ে আসলো। তখনই গাছের আড়াল থেকে বাঘ মামা রূপাকে দেখলো। আরে আরে, এই মেয়েটা আবার কি? মেয়েটার মাথায় রাখা হাড়ি থেকে এমন রসগোল্লার গন্ধ আসছে কেন? বিষয়টা তো দেখতে হচ্ছে। এই বলে বাঘ রূপার পেছন পেছন যেতে লাগলো, আর দেখলো রূপা কিছু দূর গিয়ে একটা মিষ্টির দোকানের সামনে দাঁড়ালো, আর দোকানদারকে বলল, এই নিন চাচা, আপনার অর্ডারের রসগোল্লা। কি ব্যাপার, তোমার মা আসে নাই? না চাচা, মা অসুস্থ, এখন থেকে আমি রোজ এখানে এসে দিয়ে যাব। সে তো ভালো কথা, তবে তুমি পারবা তো? আমার বাপু হিসাব মতো মিষ্টি পাইলেই হইল। হ্যাঁ চাচা, আপনি চিন্তা করবেন না, আমি সময় মতো মিষ্টি এনে দেব। এই নাও আজকের টাকা। টাকাগুলো নিয়ে রূপা বাড়ির দিকে যেতে লাগলো, আর গাছের আড়ালে লুকিয়ে থাকা বাঘ মামা সবকিছু শুনে হাসতে হাসতে বলল, আরে বাস, এটাই তো চাচ্ছিলাম। এখন আর আমাকে রসগোল্লার জন্য এদিক ওদিক যেতে হবে না। মেয়েটাকে বোকা বানিয়ে এখন আমি আরামসে রোজ রসগোল্লা খেতে পারবো। সত্যি আমার কপালের উপর আমারই হিংসে হচ্ছে। কপাল আমার বেজায় ভালো, মিষ্টি খেতে বাসি ভালো, রাত্রি কিংবা দিনের আলো, মুখের ভেতর মিষ্টি ঢালো। এই বলে খুশি মনে বাঘ সেখান থেকে চলে গেল। পরদিন সকালে সময় মতো রূপার যাওয়ার পথে একটা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল। আহ, হাড়িটা আজ ভীষণ ভারী, হায় বিধাতা, এতটা পথ আমি হাড়ি মাথায় করে কিভাবে নিয়ে যাব? যাই, ওই গাছের নিচে একটু জিরিয়ে নেই। এই বলে বাঘ যে গাছের পেছনে লুকিয়েছিল, রূপা সেই গাছের ছায়ায় গিয়ে বসে পড়ল, আর সেই সুযোগে বাঘ হাড়ি থেকে অর্ধেকটা মিষ্টি গপাগপ খেয়ে ফেলল। কিন্তু রূপা কিছুই টের পেল না। কিছু সময় বিশ্রাম করে রূপা আবারও হাড়ি মাথায় করে হাঁটতে শুরু করলো। এ কি, হাড়িটা এমন হালকা মনে হচ্ছে কেন? না না, তা কি করে সম্ভব? কিছুটা বিশ্রাম নিয়েছি মনে হয়, এই জন্য এমন মনে হচ্ছে। দেরি না করে দোকানে যাই। এই বলে রূপা দোকানের দিকে রওনা হলো। এটা দেখে বাঘ মামা মনে মনে হাসতে লাগলো। বোকা মেয়ে, মিষ্টি খেলো বাঘ মামা, বুঝলি না রে তুই? মিষ্টি খেয়ে পেটটা ভরা, এবার আমি শুই। এই বলে বাঘ মামা গাছের ছায়ায় শুয়ে পড়ল। অন্যদিকে রূপা দোকানদারকে মিষ্টির হাড়ি দিতেই দোকানদার বলল, এ কি, আমি এক হাড়ি মিষ্টি আনতে বলছিলাম, তুমি এই অর্ধেক হাড়ি মিষ্টি আনছো কেন? দোকানদারের কথা শুনে রূপা হাড়ির ভেতরে তাকিয়ে দেখলো সত্যি হাড়িতে অর্ধেক মিষ্টি আছে। সেটা দেখে চমকে গিয়ে সে বলল, বিশ্বাস করুন চাচা, মা আমাকে এক হাড়ি মিষ্টি দিয়েছে, কিন্তু এটা হঠাৎ অর্ধেক কিভাবে হলো বুঝতে পারছি না। আচ্ছা বেশ বেশ, আজকের মতো কিছু বললাম না, তবে কাল থেকে যেন এরকম ভুল আর না হয়। আর এই নাও অর্ধেক টাকা। এরপর রূপা অর্ধেক টাকা নিয়ে মন খারাপ করে বাড়িতে ফিরে গেল।
কিন্তু সে কিছুতেই বুঝতে পারল না হাঁড়িতে কিভাবে মিষ্টি অর্ধেক হয়ে গেল। এভাবেই চলে গেল বেশ কিছুদিন। আর রোজই রূপার হাঁড়ি থেকে মিষ্টি চুরি হতে লাগলো। তাই একদিন দোকানদার রূপাকে রাগ করে বলল, দেখো মেয়ে, এভাবে আর চলতে পারে না। আমি রোজ তোমাকে 1 হাঁড়ি রসগোল্লা আনতে বলি, আর তুমি কি না অর্ধেক মিষ্টি নিয়ে আসো। এতে আমার কতটা লস হয় তুমি জানো? বিশ্বাস করুন চাচা, আমি নিজেও জানি না 1 হাঁড়ি রসগোল্লা রাস্তায় কিভাবে অর্ধেক হয়ে যায়। আচ্ছা, কাল আমিও তোমার পিছু পিছু আসবো, দেখবো তুমি সত্যি কথা বলছো কিনা। পরদিন সত্যি রূপা যে রাস্তা দিয়ে আসছিল, দোকানদারও তার পেছন পেছন আসছিল। এরপর কিছুটা পথ গিয়ে দোকানদার একটা গাছের আড়ালে লুকিয়ে থাকলো। আর রূপাও আরেকটা গাছের ছায়ায় বসে কিছুটা বিশ্রাম করে নিচ্ছিল। আর তখনই দোকানদার দেখলো গাছের আড়াল থেকে একটা বাঘ এসে রূপার হাঁড়ি থেকে মিষ্টি খেয়ে পালিয়ে গেল। এ কি, এ আমি কি দেখছি? একটা বাঘ হয়ে এভাবে মিষ্টি চুরি করে খাইতেছে। মানুষকে না হয় শায়েস্তা করা যায়, কিন্তু একটা বাঘ রে কিভাবে শায়েস্তা করি? এসব ভেবে দোকানদার রূপাকে বলল, শুনো, ভয় পাইও না। আমি বুঝতে পারছি কে রোজ তোমার মিষ্টি চুরি করে। তবে আর কখনো এমন হইব না, কারণ চোর ভয়ই তোমার মিষ্টি চুরি করব না। তুমি শুধু কালকে এই হাড়িতে মিষ্টির বদলে শিং মাছ নিয়ে আইবা। রূপা দোকানদারের কথা মতো পরদিন সকালে মিষ্টির হাঁড়িতে শিং মাছ নিয়ে আসলো। আর আবারও সে গাছের ছায়ায় বসে বিশ্রাম করতে লাগলো। তখনই মিষ্টির লোভে আসা বাঘমামা যেই না হাঁড়িতে হাত ঢুকালো, অমনি মাছেরা তার হাতে কামড়ে দিল। ওরে বাবা গো, মরে গেলাম গো। কে আছো? বাঁচাও গো, মিষ্টি চুরি করার স্বাদ আমার মিটে গেছে। ওরে বাবা গো। এই বলে ব্যথায় কাতরাতে কাতরাতে বাঘ সেখান থেকে পালিয়ে গেল। এই দেখে রূপা হাসতে হাসতে বলল, মিষ্টি চোরা বাঘ মামা, গায়ে তাহার নেই তো জামা, মিষ্টি খেয়ে পেল সাজা, তাই দেখে পাচ্ছি মজা। এরপর থেকে বাঘ আর কখনোই মিষ্টি চুরি করতো না। আর রূপাও ভালো মতো দোকানে মিষ্টি পৌঁছে দিতে পারত। আর এভাবেই তারা বেশ সুখেই থাকতো।